ওয়েলকাম টু অ্যাকাউন্টিং স্কুল। আজকে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশের সার্টিফিকেট লেভেলের অ্যাকাউন্টিং সাবজেক্টের চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করব। প্রথমে ডেফিনেশন অফ অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিংয়ের যেই ডেফিনেশন আমাদের ম্যানুয়ালে আছে বা অন্যান্য বইয়ে যেভাবে ডেফিনেশনটা আছে ওইটার সামারি যদি আমরা করি তাহলে ডেফিনেশনটা এমন দাঁড়ায় যে অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেমস দ্যাট আইডেন্টিফাইজ রেকর্ডস অ্যান্ড কমিউনিকেটস দ্য ফিনান্সিয়াল ইনফরমেশন উইথ দ্য ইন্টেন্ডেড ইউজার্স অফ অ্যান এন্টিটি। বাট এটাকে যদি আমি আরও সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করি তাহলে এই অ্যাকাউন্টিং is a practice and body of knowledge concerned primarily to establish accountability and responsibility with methods for recording transactions, keeping financial records, performing internal audits, reporting and analyzing financial information to the management and advising on the taxation matter. আর এখানে যে 5টা অ্যাক্টিভিটি আছে এই 5টা অ্যাক্টিভিটির মূল উদ্দেশ্য থাকে to provide information to the intended users. অ্যাকাউন্টিং ম্যানুয়ালে পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে ম্যানুয়ালে তার যে গ্রিড স্পেসিফাই করা আছে সেখানে স্পেসিফাই করা আছে এইভাবে যে মেনটেনিং ফিনান্সিয়াল রেকর্ড থেকে 30% মার্ক কভার করবে, অ্যাডজাস্টমেন্ট টু অ্যাকাউন্টিং রেকর্ডস অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে 35% কভার করবে, প্রিপেয়ারিং ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে 35% কভার করবে। এই স্পেসিফিকেশন গ্রিডটাকেই যদি আমি আরও সহজভাবে উপস্থাপন করি তাহলে দাঁড়াবে যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রত্যেক বছরের কোশ্চেন অ্যানালাইসিস করলে যেটা দেখা যায় যে 25 থেকে 30% মার্ক কভার করে, ব্যাংক রিকনসিলিয়েশন 10 থেকে 15% মার্ক কভার করে, থিওরি 17 থেকে 20 বা 15 থেকে 20% মার্ক কভার করে, ফিনান্সিয়াল রেকর্ডস অ্যান্ড আদার কভার করে 35% মার্ক। অবজেক্টিভ অফ ফিনান্সিয়াল ইনফরমেশন। অবজেক্টিভ অফ ফিনান্সিয়াল ইনফরমেশনটা মূলত কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক থেকে নেওয়া। সেক্ষেত্রে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের হিস্টোরিটা আমাদের একটু জানা দরকার। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের প্রথম ইমপ্লিমেন্টেশন হয় 1989 সালে আইএএসসির হাতে ধরে। তো 2001 সালে যখন আইএএসবিতে রূপান্তর হলো তখন আইএএসবি 1989 সালে আইএএসসির যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ছিল সেটাকেই অ্যাডপ্ট করে। তার পরবর্তীতে 2010 সালে আইএএসবি আবার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ককে রিভিশন করে পরবর্তীতে 2018 সালে আবার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ককে আইএএসবি রিভিশন করে, যেটার ইফেক্টিভ ডেট হচ্ছে 1 জানুয়ারি 2020। তো আমাদের ম্যানুয়ালে যেই অবজেক্টিভ অফ ফিনান্সিয়াল ইনফরমেশনটা আছে সেটা 2010 সালের যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আছে সেই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ককেই সামারাইজ করা। সেটার মধ্যে প্রাইমারি যে অবজেক্টিভের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রোভাইড ফিনান্সিয়াল ইনফরমেশন অ্যাবাউট ফিনান্সিয়াল পজিশন, ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যান্ড চেঞ্জেস ইন ক্যাশ ফ্লো। আর সেকেন্ডারি দুইটা অবজেক্টিভের কথা এখানে বলা আছে সেটা হচ্ছে টু শো ম্যানেজমেন্ট স্টিওয়ারশিপ অ্যান্ড প্রিভিং এন্টিটিস ফিউচার ক্যাশ ফ্লো। 2018 সালে অবজেক্টিভ অফ ফিনান্সিয়াল ইনফরমেশনকে যে পরিবর্তনটা আনা হয়েছে, আগের যে 3টা অবজেক্টিভ ছিল এখনও 3টা অবজেক্টিভ আছে, বাট এই 3টা অবজেক্টিভকেই ইউজাররা কীভাবে ডিসিশন নেয় বা ইউজাররা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কীভাবে অ্যাসেস করে, মানে অ্যাসেস করার সময় তার কী ধরনের ইনফরমেশন লাগে এই 3টা ভাগে বিভক্ত করা হয়েছে। 3টা ভাগ হচ্ছে ইউজার্স ডিসিশন ইনভলভ ডিসিশন অ্যাবাউট, দ্যাট মিনস ইউজাররা কী ধরনের ডিসিশন নেয়। টু মেক দিস ডিসিশন ইউজার অ্যাসেস, ইউজার কি অ্যাসেস করে এই ডিসিশনটা নেওয়ার সময়। আর এই ডিসিশনটা নেওয়ার ক্ষেত্রে যে উপরের যে 2টা ডিসিশন আছে সে কি ধরনের ডিসিশন দরকার আর ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সে কি অ্যাসেস করে, এই 2টা জিনিস পারফর্ম করার জন্য তার কিছু অ্যাক্টিভিটি অ্যাসেস করে। অ্যাক্টিভিটিগুলো হচ্ছে এন্টিটিজ ইকোনমিক রিসোর্সের কারেন্ট পজিশন কি, তারপর তার যে ইকোনমিক রিসোর্সগুলো কী ধরনের চেঞ্জ হতে পারে বা এই ইকোনমিক রিসোর্সগুলোর এগেইনস্টে তার কোনো ক্লেম আছে কিনা অন্য কোনো পার্টির, অথবা প্রতিষ্ঠানের যে ইকোনমিক রিসোর্সগুলো আছে প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট এইটা কত ইফিসিয়েন্টলি এবং ইফেক্টিভলি ইউজ করতে পারে। আর ইউজাররা এই
তাদের যে প্রথম যেই ডিসিশনগুলো নিতে হয়, এই ডিসিশনগুলো নেওয়ার ক্ষেত্রে তারা দুইটা জিনিস অ্যাসেস করবে: প্রসপেক্ট ফর দ্য ফিউচার নেট ক্যাশ ইনফ্লোস টু দ্য এন্টিটি, ম্যানেজমেন্ট স্টেওয়ারশিপ অফ দ্য এন্টিটিস ইকোনমিক রিসোর্সেস। হু আর দ্য ইউজার্স অফ ফিনান্সিয়াল ইনফরমেশন? কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে 7টা ইউজারের কথা বলা আছে। দে আর ইনভেস্টর্স, কাস্টমার্স, সাপ্লায়ার্স, লেন্ডার্স, গভর্নমেন্ট অ্যান্ড দেয়ার এজেন্সিস, দ্য পাবলিক, এমপ্লয়িজ। এর অতিরিক্ত আমি দুইটা ইউজার্স যারা অ্যাকচুয়ালি ফিনান্সিয়াল ইনফরমেশান ইউজ করে একটা প্রতিষ্ঠানের, একটা হচ্ছে ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে কম্পিটিটরও তাদের যে স্ট্র্যাটেজিক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তাদের যে কম্পিটিটর থাকে তাদের মার্কেটে যে এক্সিস্টিং ইনফরমেশান থাকে সেই ইনফরমেশান অ্যানালাইসিস করে থাকে। সো দে আর অলসো দ্য ইউজার্স অফ ফিনান্সিয়াল ইনফরমেশান। দ্য মেইন ফিনান্সিয়াল স্টেটমেন্টস। IS 1 এর প্যারা 10 অনুযায়ী কম্পোনেন্টস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে 6টা। তার মধ্যে প্রথম হচ্ছে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন অ্যাজ এট দ্য পিরিয়ড এন্ড। এইখানে একটা প্রতিষ্ঠানের অ্যাসেট, লাইবিলিটি এবং ইকুইটির একটা নির্দিষ্ট ডেটে কি পজিশন আছে সেইটা নিয়ে ইনফরমেশান প্রোভাইড করা হয়। নাম্বার 2 হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেন্সিভ ইনকাম ফর দ্য পিরিয়ড। এই স্টেটমেন্টটা একটা প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট পিরিয়ডে কত টাকা ইনকাম এবং এক্সপেন্স, এর এগেনস্টে কত টাকা প্রফিট বা গ্রস প্রফিট, আদার যে ইকোনমিক রিসোর্সগুলো যে চেঞ্জেস ইন ইকোনমিক যে রিসোর্সগুলো, এগুলো সম্পর্কে ইনফরমেশান প্রোভাইড করে তারপর নাম্বার 3 হচ্ছে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি। ফিনান্সিয়াল পজিশনের যে 3টা পার্ট, অ্যাসেট, লাইবিলিটি এবং ইকুইটি, এই 3টার মধ্যে ইকুইটির মধ্যে একটা নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে কি পরিমাণ চেঞ্জ হয়, এই চেঞ্জেসগুলো এই স্টেটমেন্টের মাধ্যমে প্রোভাইড করা হয়। স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস, দ্যাট মিনস একটা প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট পিরিয়ডে কত টাকা ক্যাশ ইনফ্লো হয় এবং কত টাকা ক্যাশ আউটফ্লো হয়, এই ইনফরমেশনটা প্রোভাইড করা হয় এটার মাধ্যমে। নোটস কম্প্রাইজিং এ সামারি অফ সিগনিফিক্যান্ট অ্যাকাউন্টিং পলিসিস অ্যান্ড আদার এক্সপ্লেনেটরি ইনফরমেশন। এই স্টেটমেন্টের মাধ্যমে যদি উপরের যে 4টা স্টেটমেন্ট আছে, এই স্টেটমেন্টগুলোর যদি কোনো ডিটেল প্রয়োজন হয়, ডিটেল ব্রেকআপ প্রয়োজন হয়, নোটসের মাধ্যমে দেওয়া হয়, অথবা ওই প্রতিষ্ঠানের আদার ইনফরমেশান, ফিনান্সিয়াল ইনফরমেশান বাদে বিভিন্ন নন ফিনান্সিয়াল ইনফরমেশান যদি প্রতিষ্ঠান প্রোভাইড করে তাহলে সেটা এই স্টেটমেন্টের মাধ্যমে প্রোভাইড করে। নাম্বার 6, a statement of financial position as at the beginning of earliest comparative period when an entity applies an accounting policy retrospectively. That means একটা প্রতিষ্ঠান যদি প্রিভিয়াস কোনো পিরিয়ডে কোনো মিস্টেক করে থাকে, সেই মিস্টেকটা যদি পরবর্তী কোনো পিরিয়ডে গিয়ে আইডেন্টিফাই করে, সেক্ষেত্রে সে এমনভাবে এই মিস্টেকটাকে কারেকশান করবে যেন মনে হয় যে প্রিভিয়াস পিরিয়ড থেকেই এটা কারেক্ট হয়ে এই পিরিয়ডে আসছে। সেই জন্য তাকে যেটা করতে হয় সেটা ওপেনিং ব্যালেন্সকে তাকে কারেক্ট করতে হয়। তো এই স্টেটমেন্টের মাধ্যমে যদি কোনো প্রিভিয়াস পিরিয়ডে কোনো মিস্টেক করে থাকে, ওপেনিং ব্যালেন্সের মাধ্যমে কারেক্ট করে প্রতিষ্ঠানের ওপেনিং ব্যালেন্সটাকে কারেক্ট করে এই বছরের ব্যালেন্স শিটটা করা হয়। এটা হচ্ছে নাম্বার 6। দেন কোন ফ্যাক্টরগুলো ফিনান্সিয়াল পজিশনকে ইফেক্ট করে? 4টা ফ্যাক্টর ফিনান্সিয়াল পজিশনকে ইফেক্ট করে। এরা হচ্ছে ইকোনমিক রিসোর্সেস, ফিনান্সিয়াল স্ট্রাকচার, লিকুইডিটি অ্যান্ড হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। আর ফিনান্সিয়াল পারফরমেন্সের যে ইনফরমেশানগুলো আছে, ইউজাররা এগুলো কিভাবে ইউজ করে, মানে কি জিনিস ইউজ করে, সেটা হচ্ছে পোটেনশিয়াল চেঞ্জেস ইন ইকোনমিক রিসোর্সেস, ক্যাপাসিটি টু জেনারেট ক্যাশ, এমপ্লয় এডিশনাল রিসোর্সেস। এই ডিসিশনগুলো নেওয়ার ক্ষেত্রে ফিনান্সিয়াল পারফরমেন্সের যে ইনফরমেশানগুলো ফিনান্সিয়াল স্টেটমেন্টে থাকে, ইউজাররা এই ডিসিশনগুলো নেওয়ার ক্ষেত্রে ফিনান্সিয়াল পারফরমেন্সের ইনফরমেশানগুলোকে ইউজ করে থাকে। দেন কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ ফিনান্সিয়াল ইনফরমেশান। ফিনান্সিয়াল ইনফরমেশানের মেইন কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে 2টা, একটা হচ্ছে রেলিভেন্স আর একটা হচ্ছে ফেথফুল রিপ্রেজেন্টেশন। যদি রেলিভেন্স হয় যে ইনফরমেশানের একটা ইনফরমেশান ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটা ইউজারকে
ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটা ইউজার যে ধরনের ইনফরমেশন চায় ফিনান্সিয়াল স্টেটমেন্ট ওই ধরনের ইনফরমেশানগুলো কাভার করে কিনা, যদি ওই ধরনের ইনফরমেশান কাভার করে থাকে দেন ওই ইনফরমেশানটা রেলিভেন্ট। দ্যাট মিন্স information is relevant when it helps the user to take decisions. Then faithful representation, যদি ফেথফুল রিপ্রেজেন্টেশন সম্পর্কে বলতে চাই সেটা হচ্ছে ইনফরমেশনটা ফিনান্সিয়াল স্টেটমেন্টে এমনভাবে রিপ্রেজেন্ট করা থাকবে যেন এই ইনফরমেশনটা কমপ্লিট হয়, ইউজাররা একটা কমপ্লিট ইনফরমেশন পায়, ইনফরমেশনটা আনবায়াসড হয়, দেন ইনফরমেশনটা ফ্রি ফ্রম এরর হয়। তাহলে এই ইনফরমেশনটা ফিনান্সিয়াল ইনফরমেশনকে ফেথফুলি রিপ্রেজেন্ট করবে অ্যান্ড দ্যাট উইল বি ইউজফুল ফর দ্য ইন্টেন্ডেন্ট ইউজার্স। আর এই দুইটা ক্যারেক্টার বাদেও ফিনান্সিয়াল ইনফরমেশনের আরও 4টা ইনহ্যান্সিং ক্যারেক্টার আছে। ক্যারেক্টারগুলো হচ্ছে ভেরিফায়াবিলিটি, কম্পেয়ারেবিলিটি, আন্ডারস্ট্যান্ডেবিলিটি অ্যান্ড টাইমলিনেস। পাশাপাশি এই ইনফরমেশানটা ইউজফুল কিনা এটার জন্য কস্ট বেনিফিটও অ্যানালাইসিস করতে হয়। ইনফরমেশান প্রডিউস করার সময় অবশ্যই এটার কস্ট বেনিফিট অ্যানালাইসিস করতে হবে যে আমি যে ইনফরমেশানটা পাচ্ছি এই ইনফরমেশান থেকে যে বেনিফিট পাবো ইনফরমেশান প্রোভাইড করতে যেন এই ইনফরমেশান এই কস্ট থেকে বেনিফিট অবশ্যই বেশি হয়। দেন অ্যাকাউন্টিং কনসেপ্ট অ্যান্ড অ্যাকাউন্টিং কনভেনশন। অ্যাকাউন্টিং কনসেপ্টকে আমরা জানি, অ্যাকাউন্টিং কনসেপ্ট হচ্ছে অ্যাকাউন্টিংয়ের ফিলোসফি হিসেবে ধরা হয়। যেই রুলগুলোর উপর বেস করে অ্যাকাউন্টিং তার অ্যাকাউন্টিংয়ের যেই ট্রিটমেন্টগুলো হয়, যে রুলগুলোর উপর বেস করে ফলো করা হয় অ্যাকাউন্টিং, সেটাই হচ্ছে অ্যাকাউন্টিং কনসেপ্ট। আর কনভেনশনটা মূলত কাস্টমস এবং প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। এই কারণে কনসেপ্ট হচ্ছে একটা থিওরিটিক্যাল নোশন আর কনভেনশন হচ্ছে মেথড অর প্রসিডিউর টু ফলো দ্য কাস্টমস অর প্র্যাকটিসেস। দেন অ্যাকাউন্টিং কনসেপ্টটাকে সেট করে অ্যাকাউন্টিং বডিজ, দ্যাট মিন্স আইএএসবি যেটা সেট করে ওইটা সারা বিশ্বে একই হয়। আর কনভেনশন যেটা থাকে এটা কমন অ্যাকাউন্টিং প্র্যাকটিসেস, এটা কান্ট্রি টু কান্ট্রি ভেরি করতে পারে। কান্ট্রির যে এক একটা কান্ট্রির যে রেসপেক্টিভ যে রেগুলেশন থাকে অথবা এক একটা কান্ট্রির যে রেসপেক্টিভ কমন প্র্যাকটিস থাকে ওই প্র্যাকটিস ওয়াইজ এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রি ভেরি করতে পারে। আর অ্যাকাউন্টিং কনসেপ্টের ক্ষেত্রে একটা দেশের সাথে আরেকটা দেশের বায়াস হওয়া পসিবল না, যেহেতু এটা অ্যাকাউন্টিং বডি সেট করে। আর অ্যাকাউন্টিং কনভেনশন যেহেতু এক দেশের প্র্যাকটিসের সাথে আরেক দেশের প্র্যাকটিস ডিফার করতে পারে, সেক্ষেত্রে অ্যাকাউন্টিং কনভেনশনে বায়াসনেসের একটা পসিবিলিটি আছে। এক্সাম্পল হিসাবে যদি দেখি বিজনেস এন্টিটি কনসেপ্ট, কনসিস্টেন্সি অফ প্রেজেন্টেশন। বিজনেস এন্টিটি কনসেপ্টের মধ্যে কি থাকে? বিজনেস এন্টিটি কনসেপ্টটা হচ্ছে যে বিজনেসের যে ওনার থাকবে তার থেকে বিজনেস আলাদা একটা সেপারেট এন্টিটি হিসেবে কাউন্ট হবে। এবং এই কনসেপ্টটা পৃথিবীর যত বিজনেস থাকবে সব বিজনেসের ক্ষেত্রে প্রযোজ্য। এই কারণে এটা হচ্ছে কনসেপ্ট। আর কনভেনশন যদি বলি অফসেটিং, ম্যাটালিটি, হিস্টোরিক্যাল কস্ট কনভেনশন, এগুলো কস্ট কনভেনশনের এক্সাম্পল। ম্যাটালিটির ক্ষেত্রে যদি বলি যে একটা প্রতিষ্ঠান যার টার্নওভার হচ্ছে 100 কোটি টাকা, আরেকটা প্রতিষ্ঠান যার টার্নওভার হচ্ছে 5000 কোটি টাকা। যে প্রতিষ্ঠানের 100 কোটি টাকা টার্নওভার থাকে সেই প্রতিষ্ঠানের ক্ষেত্রে ম্যাটালিটি লেভেল যত টাকা পর্যন্ত হবে, 5000 কোটি টার্নওভার প্রতিষ্ঠানের ক্ষেত্রে ম্যাটালিটি লেভেল তার থেকে বেশি হবে। এক্ষেত্রে ম্যাটালিটি লেভেলটা একটা প্রতিষ্ঠানের উপর প্রতিষ্ঠানের যে সাইজ অফ দ্য প্রতিষ্ঠান ওর নেচার অফ দ্য প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে। এই কারণে এটা হচ্ছে কনভেনশন যেটা ডিপেন্ড করে নেচার অফ দ্য এন্টিটির উপরও ডিপেন্ড করে। এবার আমরা এই অ্যাকাউন্টিং কনসেপ্ট এবং কিছু কনভেনশন নিয়ে প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন। গোয়িং কনসার্ন অ্যাজাম্পশনকে আন্ডারলাইং অ্যাজাম্পশন হিসেবে বিএফআরএস ফ্রেমওয়ার্ক ডিনোট করছে। সেক্ষেত্রে আমি একটু বলে রাখি যে অ্যাজাম্পশন নিয়ে 1989 সালের যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ছিল সেইখানে দুইটা অ্যাজাম্পশনের কথা বলা হয়েছিল। একটা হচ্ছে গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন, অ্যানাদার ওয়ান ছিল এক্রুয়াল বেসিস। পরবর্তীতে 2010 সালে যখন রিভিশন করা হয় তখন ওই দুইটা অ্যাজাম্পশনের পরবর্তীতে 1989 সালের
যেই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ছিল তার থেকে শুধুমাত্র গোয়িং কনসার্ন অ্যাজাম্পশনকে অ্যাডপ্ট করা হয়। আর 2018 সালেও সেম গোয়িং কনসার্ন অ্যাজাম্পশনই রয়ে গেছে। দেন এক্রুয়াল বেসিস, এবার গোয়িং কনসার্ন অ্যাজাম্পশনটা কি? গোয়িং কনসার্ন অ্যাজাম্পশনটা হচ্ছে an entity is viewed as a continuing its operation for the foreseeable future. It is estimated that entity has neither the intention nor the necessity of liquidation or ceasing to trade. That means একটা প্রতিষ্ঠান যে ফরসিয়েবল ফিউচার পর্যন্ত তার যে ট্রেডিং অ্যাক্টিভিটিজ আছে, তার যে ইকোনমিক রিসোর্স দ্বারা যেই ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো আছে, ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো কন্টিনিউ করতে পারবে। এই 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 যে অ্যাজাম্পশনটা, এই অ্যাজাম্পশনটাই হচ্ছে গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন। তবে গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন যদি কোনো প্রতিষ্ঠানের গোয়িং কনসার্ন থ্রেড থাকে যে এই প্রতিষ্ঠানটা এজিউম করতেছে এই প্রতিষ্ঠানটা ফরসিবল ফিউচার পর্যন্ত কন্টিনিউ করতে পারবে না, সেক্ষেত্রে যে ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো থাকে এগুলোকে ব্রেকআপ বেসিসে ট্রিটমেন্ট দিতে হবে। দেন এক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। Items are recognized as asset, liability, equity, income and expenses when they are satisfied the definition and recognition criteria for those elements in the conceptual framework. Conceptual framework এ asset, liability, equity, income and expenses যে ডেফিনিশনের ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে, সেই ডেফিনিশনের ক্রাইটেরিয়াগুলো ফলো করে যদি এই আইটেমগুলোকে রিকগনাইজ করা হয় তখন সেটাকে এক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং বলা হয়। 2018 সালের যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আছে সেক্ষেত্রে অ্যাসেট এবং লাইবিলিটির ডেফিনেশনে একটু চেঞ্জ আনা হয়েছে। সেই চেঞ্জটাও আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে আলোচনা করব। দেন ম্যাটারিয়ালিটি। A matter is material when its omission or misstatement of items individually or collectively influence the economic decisions of the user taken on the basis of financial statements. That means যে ফিনান্সিয়াল স্টেটমেন্টের কোনো একটা ম্যাটারিয়াল হবে তখন যখন ওই ম্যাটারটার জন্য কোনো ইউজার্স ইনফ্লুয়েন্স হয়, ইনভেস্টমেন্ট করবে অথবা করবে না এই ডিসিশনটা নিতে যখন ইনফ্লুয়েন্স হয় তখনই ওই ম্যাটারটাই হয়ে যায় ম্যাটারিয়াল। দেন অফসেটিং প্রিন্সিপাল যেটা বলে সেটা হচ্ছে অফসেটিং প্রিন্সিপাল ডাজ নট অ্যালাউ অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার টু বি অফসেট এগেনস্ট ইচ আদার। এই দুইটাকে অফসেট করবে না আনলেস IFRS রিকোয়ার্স অর পারমিটেড, অথবা ট্রানজেকশন আর নট ম্যাটারিয়াল। এই দুইটা ক্ষেত্রে IFRS রিকোয়ার্স অর পারমিটেড ও ট্রানজেকশন আর নট ম্যাটার, এই দুইটা ক্ষেত্রে অফসেট করার ক্ষেত্রে অ্যালাউ করে, আর বাকি কোনো ক্ষেত্রে ইনকামের সাথে এক্সপেন্স, অ্যাসেটের সাথে লাইবিলিটি অফসেট করার অ্যালাউ করে না। হিস্টোরিক্যাল কস্ট কনভেনশন যেটা বলে ট্রানজেকশন আর রেকর্ডেড অ্যাট দেয়ার কস্ট হোয়েন দে আর ইনকার্ড। এখন এটাকে কেন আমরা কনভেনশন বলতেছি? কনভেনশন বলার কারণ হচ্ছে রিসেন্টলি বিভিন্ন দেশে যে তার রেসপেক্টিভ যে রেগুলেশন আছে, তার দেশের যে রেসপেক্টিভ রেগুলেশন আছে, এই দেশের রেগুলেশন অনুযায়ী কিছু কিছু জিনিসকে ফেয়ার ভ্যালুতে রিকগনাইজ করতে হয়। তো যখন ফেয়ার ভ্যালুতে রিকগনাইজ করতে হয়, বা আমরা যদি IAS 16 যদি বলি, IAS 16 রিভ্যালুয়েশন অফ অ্যাসেট যদি বলি, সেই ক্ষেত্রে আমার হিস্টোরিক্যাল কস্ট কনভেনশনটা আর অ্যাপ্লিকেবল না। সেই ক্ষেত্রে হিস্টোরিক্যাল কস্ট কনভেনশনটা একটা প্রতিষ্ঠান টু আরেকটা প্রতিষ্ঠান ডিফার করে IAS স্ট্যান্ডার্ডের বা হচ্ছে একটা প্রতিষ্ঠানের কাস্টমারি একটা দেশের কাস্টমসের কারণে অথবা কোনো একটা স্ট্যান্ডার্ডের কারণে প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান এটা ডিফার করতে পারে, এ কারণে এটাকে কনভেনশন বলা হয়ে থাকে। দেন ফেয়ার প্রেজেন্টেশন হচ্ছে দ্য ফেথফুল রিপ্রেজেন্টেশন অফ দ্য ইফেক্ট অফ ট্রানজেকশন, আদার ইভেন্টস অ্যান্ড কন্ডিশন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। ফেয়ার প্রেজেন্টেশন হইতে হলে ইনফরমেশনকে কী হইতে হয়? নিউট্রাল হইতে হয়, আনবায়াসড হইতে হয়, ফ্রি ফ্রম ইরর হইতে হয়। ক্যাপিটাল অ্যান্ড রেভিনিউ আইটেম। ক্যাপিটাল অ্যান্ড রেভিনিউ আইটেমকে, ক্যাপিটালকে দুইটা ভাগে ভাগ করা যায়, রেভিনিউকে দুইটা ভাগে ভাগ করা যায়। ক্যাপিটালকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার অ্যান্ড ক্যাপিটাল ইনকাম, রেভিনিউকে রেভিনিউ এক্সপেন্ডিচার অ্যান্ড রেভিনিউ ইনকাম। ক্যাপিটাল এবার আমরা একটা একটা করে বুঝবো। ক্যাপিটাল এক্সপেন্ডিচারের সাথে কোন এক্সপেন্ডিচারগুলোকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলা হয়? যদি সেই এক্সপেন্ডিচারটা রিলেটেড টু একুইজিশন অফ লং টার্ম অ্যাসেট,
ইমপ্রুভমেন্ট অর ইনহ্যান্সমেন্ট অফ আর্নিং ক্যাপাসিটি হয়ে রিলেটেড হয়ে থাকে, সেক্ষেত্রে এই এক্সপেন্ডিচারগুলো হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর ক্যাপিটাল ইনকামটা অ্যারাইজ হয়ে হচ্ছে প্রসিডস ফ্রম দ্য সেলস অফ নন কারেন্ট অ্যাসেট। যদি কোনো প্রতিষ্ঠান নন কারেন্ট অ্যাসেট সেল করে থাকে, তাহলে এটা থেকে যে ইনকামটা হয় সেটা ক্যাপিটাল ইনকাম হিসাবে কাউন্ট হবে। আর রেভিনিউ এক্সপেন্ডিচার, যে এক্সপেন্ডিচারগুলো ঘটে থাকে ফর ট্রেডিং পারপাস, দ্যাট মিনস ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো কন্টিনিউ করার জন্য যে এক্সপেন্সটা হয়ে থাকে, সেই এক্সপেন্ডিচার ট্রেডিং পারপাসে যে এক্সপেন্ডিচার হয়ে থাকে। আর হচ্ছে টু মেনটেন এক্সিস্টিং আর্নিং ক্যাপাসিটিটাকে মেনটেন করার জন্য যে এক্সপেন্ডিচারগুলো হয়ে থাকে, এই এক্সপেন্ডিচারগুলো হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। আর রেভিনিউ ইনকাম হচ্ছে সেলস অফ ট্রেডিং অ্যাসেট, দ্যাট মিনস ইকোনমিক অ্যাক্টিভিটির ফলে যে ইনফ্লোটা আমার প্রতিষ্ঠানে হয়ে থাকে, সেটা প্রভিশন অফ সার্ভিস অথবা সার্ভিস প্রোভাইড করার মাধ্যমে আমি যেই বেনিফিটটা পাই, ইন্টারেস্ট অর ডিভিডেন্ড রিসিভড ফ্রম দ্য বিজনেস ইনভেস্টমেন্ট, সেটা হচ্ছে রেভিনিউ ইনকাম। এখন আমার এই এক্সপেন্ডিচার এবং ইনকামকে ক্যাপিটাল এবং রেভিনিউ ওয়াইজ ভাগ করা কেন প্রয়োজন? এটা যদি আমি কেন ভাগ করা প্রয়োজন, এটা দুইটা ভাগে আমি ভাগ করতে পারি। একটা হচ্ছে কারেক্ট অ্যান্ড কনসিস্টেন্ট প্রেজেন্টেশনের জন্য ক্যাপিটাল এবং রেভিনিউতে ভাগ করা প্রয়োজন। একুরেট প্রফিট ক্যালকুলেশন অ্যান্ড প্রোভাইড একুরেট ফিনান্সিয়াল পজিশনের জন্য আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবং রেভিনিউ এক্সপেন্ডিচার ইনকাম ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইনকাম ওয়াইজ ভাগ করা প্রয়োজন। Thank you for listening. If you have any question regarding this video, you can ask me. I will try my best to answer every question that you asked.